নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো যথারীতি ঘুমটা ভেঙেছে সবার দরজা পেটানোতে। একজন এসেছে ছুরি চাইতে, কাকিমা এসেছে, কাকিমা কালকে একটু বাজে স্বপ্ন দেখেছে সেই গল্প শোনাতে। তো সবাই আসতে তারপর আমার ঘুম ভেঙেছে। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। গৌতম উঠে যায় কিন্তু ও গেটটা আর খোলে না। তা আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি। সারা রাত ভীষণ পেট যন্ত্রণা করেছে কালকের। মানে গৌতমকেও আমি কষ্ট দিয়েছি আর নিজে তো কষ্ট পেয়েছি। এত পেট যন্ত্রণা করছিল। আমি কিন্তু পেঁয়াজ খাবো না আজকে। আচ্ছা, সকালের টিফিন হবে আজকে মুড়ি মাখা। যেহেতু আজকের মঙ্গলবার তো আমি নিরামিষ খাই। আর আজকে আমার গাইনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। গাইনো ডাক্তারের ওপর অনেকটা ডিপেন্ড করছে আমার সার্জারিটা। তার জন্য একটু টেনশনও চলছে। কালকে স্বপ্নে আমিও ভুলভাল দেখছি, খালি দেখছি আজকের অ্যাপয়েন্টমেন্টে আমি যেতে পারছি নাই। মানে ডাক্তারের কোনো মতেই দেখি 4টে খালি বেজে যাচ্ছে, আমি মানে হসপিটালে পৌঁছাতে পারিনি। এরম একটা স্বপ্ন আমিও দেখেছি সারা রাত ধরে। ওইখানে আলুটা আছে দেখো না, মনে হচ্ছে আর ঠিক নেই, ফেলে দাও তার আলুটা। তো আজকের খিচুড়ি খাবো একটু বলেছিলাম বলে গৌতম বাবু এদিকে ওই ডেচকিটার মধ্যে গৌতম বাবু গোবিন্দভোগ চাল, ডাল, ফুলকপি, মটরশুঁটি, কত কী যে এনেছে বলার মতো না। আমি বলেছিলাম একটা ফুলকপি আলু আনলেই হয়ে যাবে, সেই মটরশুঁটি এটা ওটা, গরম মশলা, ঘুগনি খাবো বলেছিলাম কদিন ধরে, তো একটু মটরও এনেছে। একদিন একটু ঘুগনি করে নেবো। আজকের আর টাইম পাবো না, কারণ আজকে 4টের সময় যাব, কখন ফিরবো তার নেই ঠিক। চলো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর একজন একজন করে কমে যাচ্ছে হোটেলে, যাদের সাথে বেশ ভালো মতো সম্পর্ক তৈরি হয়েছে। আজকে যারা কাঁথি থেকে আসছে তারা সবাই চলে যাবে, কালকে শ্রেয়ারা চলে যাবে, কাকিমারা শুক্রবার চলে যাবে। তখন আমি ভীষণ একা হয়ে যাব। মানে এটা ভেবে আমার খারাপ লাগছে। গৌতম বলছে তখনই তুমি মন খারাপ করো, তোমাকে বসে থাকতে হবে। সবার সাথে যেভাবে তুমি রিলেশন তৈরি করে নিয়েছো, ওরা চলে গেলে কষ্টটা তুমি বেশি পাবে। তো সেটা তো আছেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। খাবো না বাবা, পরে কিনতে তো। আচ্ছা, গৌতমের ফেভারিট জিনিস সকালের ব্রেকফাস্টে গৌতম মুড়ি। কি মুড়ি তোমার প্রিয় নয়? সকালের ব্রেকফাস্টে মুড়ি, ছাতুও ছিল কিন্তু গৌতম, অবশ্য লেবু ছিল না। চা হলে ভালো হতো। রান্নার জোগাড় করে নেওয়া হয়েছে, চাল ডাল খিচুড়ি যেহেতু হবে। এখানে ফুলকপি, আলু, টমেটো, আদা সব কেটে নেওয়া হয়েছে। আবার গৌতমবাবু খিচুড়ি খাবে বলে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় গেল। এই তো, যেহেতু বলেছি খিচুড়ি খাবো, মটরশুঁটিও কিনে নিয়ে এসেছে। একজন একজন করে চলে যাচ্ছে। আজকের একজন চলে গেল, টাটা বাই বাই করে দিলাম, মনটা খারাপ হয়ে যাচ্ছে। একজন একজন সদস্য সংখ্যা কমে যাচ্ছে, যাদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে আমার, যাদের সাথে সারাক্ষণ গল্প করে সময় কাটাচ্ছি। যেহেতু এবার আমার ভয় লাগতে শুরু করেছে, সবাই একজন একজন কমে গেলে আমি আর গৌতম একা পড়ে যাব। আর আজকের গৌতমবাবু আমাদের দুপুরের মেনুতে কি একটু বলো? খিচুড়ি। খিচুড়ি আর কি গৌতম? খিচুড়ি খিচুড়ি আর কি? আর তুমি দেখলাম যে পাঁপড় এনেছো। হ্যাঁ আসছি কাকিমা। না 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 আর লাগবে না। তুমি যে পাঁপড় এনেছো। পাঁপড় পোড়া? মঙ্গলবার আমি পোড়া খাই না। ঠিক আছে, তুমি রান্না করো। খিচুড়ি রান্না করছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে। আমি তো আড্ডা মেরে মেরেই দিন কাটাচ্ছি। কাকিমার সাথে তখন গল্প করছিলাম। এখানে দেখলাম গৌতমবাবুর খিচুড়িও হয়ে গেছে, আর এইদিকে পাঁপড় ভাজা হচ্ছে। ধনে পাতাটা কী হবে গৌতম? আচ্ছা, খিচুড়িতে দেওয়া হবে। আচ্ছা, হঠাৎ গেঞ্জি বললে? এতক্ষণ তো বডি দেখিয়ে বেড়াচ্ছিলে। ওরে বাবা, কি তোমার অটোগ্রাফ নিতে আসছে সবাই? ওরে বাবা রে বাবা, ঠিক আছে, এগুলো নিয়ে যাবো। ঘি দিয়েছো? টান হয়ে গেছে। আজকে যেহেতু 4টের সময় আবার যেতে হবে সিএমসিতে, কিন্তু গায়েনও অ্যাপয়েন্টমেন্ট আছে, তো খেয়ে নিই। আর সকালবেলা তো মুড়ি খেয়েছিলাম, অল্পই মুড়ি খেয়েছিলাম আমি, খিদেও পেয়ে গেছে। তো গরম গরম খিচুড়ি খেতে বসেছি। স্নান করে একটু চালিসা পাঠ করলাম। এখানে তার হনুমানজিকে পূজা দিতে পারছি না। এখানে আবার সামনে যে মন্দিরটা আছে ওখানে একটা হনুমানজির পিকচার আছে, কিন্তু মন্দিরটা আবার 11টার মধ্যে বন্ধ হয়ে যায়। সকালবেলা খোলে আবার 11টায় বন্ধ হয়ে যায়। দেখি বিকালবেলা আরেকটা হনুমানজির মন্দির আছে, গৌতম বলল আছে ঘুরতে ঘুরতে ওই দিকে যাবো। আর গৌতমবাবুর অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে।
খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করি। টেনশানও হচ্ছে, আজকে ভীষণ টেনশান হচ্ছে। আবার গাইনো ডাক্তার আবার কি বেঁকে বসে, কি বলে। আমার তো ডাক্তার নেই, অন্য ডাক্তারকে আজকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে। জানি না কি বলবে, আবার কি হবে। তো যা হনুমানজি যা করবে ঠিক করবে। আর আজকে বিশেষ করে মঙ্গলবার দিন পড়েছে, তো সবটাই আস্থা রাখছি আমার হনুমানজি আমার সাপোর্টে থাকবে এবং আমার ভালোর জন্যই যা করবে করবেন। লাঞ্চে খিচুড়ি, কফি, আলু, মটরশুঁটি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন গৌতমবাবু বেদানা কাটছে। 4-5খানা বেদানা এনেছিল, 3খানা খাওয়া হয়ে গেছে, এখনো 2টো রয়েছে। তো এখন তুমি হাফ নাও, এতটা আমি খেতে পারবো না। তোমার দরকার নেই কেন? আরে তুমি আমাকে ট্রিটমেন্ট করাতে এনেছো, তুমি ঠিক থাকলে আমার ট্রিটমেন্ট হবে। তোমারও শরীরে রক্তের দরকার। কি বলো, ঠিক বললাম না? ও ঠিক থাকলেই না আমার ট্রিটমেন্ট হবে, ও যদি ঠিক না থাকে তাহলে আমার ট্রিটমেন্ট হবে কি করে? মনে হয় বেদানা টেদানা খাওয়ার দরকার ওর, আমার নয়। দেখো তো আমি এত সত্যি খেতে পারবো না, জিনিসটা নষ্ট হবে। কালকের নাকি এখানে ফ্রিজ আছে যেন, ওরা পচে যাবে বলো। 3:30 নাগাদ বেরিয়ে যাবো, এখন একটু রেস্ট নিই। আর বেদানা খেলাম। আমি অসুস্থ মানুষ, আমাকে ছাড়িয়ে দিল, মানে কেটে দিল বেদানাটা, ওকে আবার ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিতে হলো। নাকি ছাড়িয়ে খেতে পারে না। সত্যি বলো, তাকিয়ে বলো আমি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, পুরো ছাড়িয়ে ছাড়িয়ে ওকে গালে দিতে হলো, তারপর ও খেলো। এদিকে আমি নাকি অসুস্থ, অনেকে আমার জন্য করছে। তার মধ্যে আজকের এত বাজে খিচুড়ি রান্না করেছে, এত বাজে। আমি জীবনে কোনোদিন এরম বাজে খিচুড়ি খাইনি। আর নামাবার আগে ঘি দিয়েছে কিনা জানি না, আদৌ নামাবার আগে এক গাদা ধনে পাতা দিয়েছে। আমার তো মনে হচ্ছে ডাল ভাত আর মানে ডাল না, ভাত আর ধনে পাতার ডাল খেলাম। এত বিচ্ছিরি খিচুড়িটা করেছে, আমার পেটই ভরেনি। যাই হোক, বিকালবেলা কিছু একটু খেয়ে নেবো হসপিটাল থেকে বেরিয়ে। ঘড়িতে প্রায় 3:30 বাজে যায়, বেরিয়ে পড়বো। ভাবলাম একটু ঘুমাবো, টেনশানে আর ঘুম হয়? ঠিকমতো ঘুমাতেই পারলাম না। গৌতম তো একটু টিভি দেখছিল, আমি একটু শুলাম, অ্যালার্ম ঠ্যালাম দিয়ে কত ঢং করেছে শুলাম, সেই ঘুম হলো না, উঠে পড়লাম। আর মানে আমার টেনশন হলে এখন একটা বুকে পেন হয়। যেদিনকে ডাক্তার দেখানোর থাকে না সেদিনকেই বুকে পেনটা হয় না, আর যেদিনকেই ডাক্তার দেখানোর থাকে সকাল থেকে পেন হতে শুরু করে। তো আমার আজকের ওই পেন শুরু হয়েছে, কথাটা আটকে যাচ্ছে। যত টাইম আসছে ততই আমার যেন টেনশন স্টার্ট হয়েছে। তো যেতে তো হবেই, লড়তে তো হবেই, সামনাসামনি হতেই হবে, কিচ্ছু করার নেই। বেরিয়ে পড়ি যুদ্ধের জিনিসপত্র নিয়ে। চলো, আশা রাখছি সব ভালো হবে। এসে তোমাদের জানাচ্ছি ডাক্তার কি বলছে। হসপিটাল থেকে একদম মুড খারাপ করে আমরা ফিরেছি। মানে কালকে যতটা ভালো ছিলাম ডাক্তার দেখি, আজকে ততটাই খারাপ আমাদের অবস্থা। আমার আর গৌতমের কিছুই ভালো লাগছে না। এখন এসে হসপিটালের ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি, রেখে দিয়ে একটু বেরোচ্ছি বাইরে, একটু চা কফি কিছু একটু খাবো, তারপর এসে তোমাদের শেয়ার করছি। মানে আর এখন এমন লাগছে যে কেন আমি ভেলোরে আসলাম ট্রিটমেন্ট করতে। মানে যত সুন্দর, আমাকে অনেকেই কমেন্টস করতো, দিদি আগে ভেলোর যেমন ছিল এখন তা সেরাম নেই, এটা অনেকেই কমেন্টস করতো। কিন্তু এখন আমি যতদিন যাচ্ছি, মানে ট্রিটমেন্ট যত প্রসিডিওর আমার এগোচ্ছে, আমি ততই বুঝতে পারছি কথাগুলো একদম সত্যি। এখানে এখন শুধু মানে ওই পেশেন্টকে দিয়ে টেস্ট করাবো, পেশেন্টদের দিয়ে কতটা কি নেওয়া যেতে পারে বা কতটা টেনশনে ফেলে রাখতে পারে, এটা ছাড়া কিছুই ভাবে না। মানে আজকে পুরো আমরা ডবল টেনশন নিয়ে এসেছি। তো তোমাদের শেয়ার করছি পরে, এখন একদম ভালো লাগছে না। মেয়েটার সাথে একটুখানি কথা বললাম, মেয়েটা একটু টেনশনের মধ্যে থাকবে বলে মেয়েটার সাথে কথা বললাম। আমি গৌতম একটু বেরোচ্ছি, তারপর আসছি, এসে কথা বলছি। কতবার এসে মন্দিরটা দেখে গেছিলাম, তো এবার খুঁজে খুঁজে চলে এসেছি আমি আর গৌতম। মন্দিরটা এসে ভীষণ একটা শান্তি পেয়েছি, হনুমানজির সামনে বসে চাল্লিশা পাঠ করতে পেরেছি, এটাই অনেক। ফিরে এসেছি। রাস্তায় যেরাম গরম সেরাম গাড়ির উপদ্রব, এত গাড়ি, ভীষণ বিজি এখানকার রাস্তাঘাট। আসার সময় একটু কফি আর একটা দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি, কারণ কাকিমা রোজ দিন আমার সাথেই কফিটা খায়, কাকিমা আমার আর গৌতমের সাথে। তো এসে দেখলাম কাকু আজকে সেই রানীপেটে গেছে সকাল 11টা, এখনও কাকু ফিরে আসেনি। অন্যদিন কাকিমা তার সাথে আমার সাথে গল্প করে সময় কাটিয়ে দেয়, আজকে তো আমি গল্পও করতে পারিনি, আমি তো দুপুরবেলা চলে গেছিলাম। আবার এসে আবার বেরোলাম একটু ওই হনুমানজির দর্শন করব বলে। তো এখন একটু ফ্রেশ হই, তারপর গৌতম একটু কাকু ফিরুক, কাকু এখনও ফিরতে লেট আছে, একটু কফি বানিয়ে একসাথে খাবো, একসাথে একটু কথা বলবো। আর তার আগে ডাক্তারের ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করি।
আজকে তো আমার গায়নো ডাক্তার দেখাবার কথা ছিল, আজকে আর খাটে বসে করছি না, ফ্যানের হাওয়ায় না আমি বুঝতে পারছি আমার ভিডিও সাউন্ডগুলো বাজে যাবে, কিন্তু কিছু করার নেই। আজকে তো একটু দাঁড়িয়ে একটা ফোনে করছি ভিডিওটা। তো গায়নো দেখিয়েছি, তো ওটি বিল্ডিংয়ের বেসমেন্টে প্রথমে যেতে হলো, ওইখান থেকে টোকেন নাম্বার নিলাম, রুম নাম্বার নিলাম, নিয়ে গেলাম 108 নম্বর ঘরে। পুষ্পলতা বসেন, তো 108 নম্বর ঘরেই আমি ওয়েট করতে থাকলাম। আজকের আবার দেখো যে আমার সাথে ম্যাচিং এই তো 108 নম্বর ঘরে ওয়েট করছিলাম। তারপর উনি ডাকলেন যথারীতি, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমরা যখন গেছিলাম তখন 39 চলছিল, আমাদের 41 ছিল নাম্বারিং। কিন্তু মানে উনি, আমরা যখন ঢুকলাম ওনার মুখটা দেখে আমার একটা অস্বস্তি লাগতে শুরু করলো। উনি এমন একটা অভাব করছিলেন যেন আমরা সবাই বিনা পয়সায় ওনাকে দেখাচ্ছি। একটা বিরক্তিকর মুখ নিয়ে সব পেশেন্টকে উনি ট্রিটমেন্ট করাচ্ছেন, বা সব পেশেন্টকে উনি এন্টারটেন করছেন। একদম বিরক্তিখানা মুখ, যেন অস্থির হয়ে গেছে, এরকম একটা অভাব করছিলেন। তো যাই হোক, আমাকে বললেন যে তোমার একটা এন্ডোমেট্রোসিস আছে, একটা ডায়ামোটিক্স আছে, দুটো ওভারিতে 2 রকম আছে, তোমার পিরিয়ডস কবে হয়েছে, হ্যানা তেনা নানা রকম প্রবলেম। তো গত মাসে একটা পিরিয়ডসের প্রবলেম হয়েছে, ঠিকমতো পিরিয়ডস হয়নি, সেটা আমি ওনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি ওনাকে বললাম আমার একটা হার্নিয়ার প্রবলেম, উনি সার্জারি করবেন, তার জন্যই আপনার কাছে রেফার করেছে। আপনি একটু সিটি স্ক্যান রিপোর্টটা দেখে আমাকে কাইন্ডলি বলে দিন যে ডায়ামোটিক সিস্টের অবস্থাটা কেমন, সেই অনুযায়ী ওনারা অপারেশনটা ডেটটা পেয়ে যাবো আমি, কারণ আমি অনেকদিন ধরে ভুগছি। আমাকে ফার্স্টেই বললেন ওটা সিস্ট নয়, ওটা টিউমার। নাকি হ্যাঁ জানি ওটা টিউমার, আমাকে আমার ডক্টর মীনাক্ষী কুমার বলেওছে ওটা টিউমার। তো বলছে ওটা, তখন উনি আমাকে বললেন ওটা বেড়ে গেলে পেন হবে, বমি হবে, তখন একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, তখন ওটি করতে হয়, হ্যানা তেনা। আপনারা কি এখন ওটি করতে চান? আর আমরা একদমই না, আমরা এখন সিস্টের ওটি নিয়ে ভাবছি না। এবং আমার মীনাক্ষী কুমারী বলেছেন আমাকে সিস্টের ওটি করতে না। মীনাক্ষী কুমারী বলেছিলেন যে সিস্টে এরম নিয়ে থাকো, বছরে একবার ট্রিটমেন্ট করবে, ওটি করতে হবে না, একটু হয়তো ব্যথা হবে, তাহলেও অত কাটাছাড়া করতে হবে না, তুমি এইভাবেই থেকে যেও যে কটা দিন বেঁচে থাকবে। তো আমাকে মীনাক্ষী কুমারী আগেবারে এইটা বলেই আশ্বস্ত করেছিলেন। তো আমি ওনাকে সেটাই বললাম যে ম্যাম তো আমাকে সার্জারি করতে চাননি, ম্যাম বলেছিলেন এই অবস্থায় মেডিসিন বা কিছু একটা করে এইভাবেই তুমি থেকে যাও, ওটি করতে হবে। 3 সেন্টিমিটার হয়ে যাওয়ার পর ওই সিস্টটা, যে ডায়ামোটিক সিস্ট বা টিউমার যাই বলছি, সেটা ঘুরতে থাকে, মুভমেন্ট হতে থাকে। যখন মুভমেন্ট হয় তখন পেন হয়, আরও বেশি বাড়লে তখন বমিটিং হয়, শরীরের নানা রকম প্রবলেম হয়, পিরিয়ডস বন্ধ হয়ে যায়। আরও একটু বড় হলে তখন ওটি করতে হয়। তো আমি ম্যাম তাহলে তো এখন সিরিয়াস কিছু নয়, তাহলে আমি কি এখন সার্জারিটা করতে পারি? আপনি তাহলে কোনো মেডিসিন বা কিছু দিন দিয়ে এটাকে মোটমাট আটকে রেখে আমাকে সার্জারিতে একটু পারমিশন করে দিন। তখন বললো কি হ্যাঁ একটা ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন করলে তুমি সার্জারিটা করে নিতে পারবে। তাহলে ঠিক আছে ম্যাম, তাহলে সেটাই করে দিন। তারপর হঠাৎ উনি বলছেন যে না, সিটি স্ক্যান রিপোর্ট আমি কিছু ভালো বুঝতে পারছি না, তোমাকে এক্ষুনি টিভিএস করতে হবে, তাহলেই আমি স্যাটিসফাই হব। তোমার এন্ডোমেট্রোসিস কেমন আছে? আর আমার এন্ডোমেট্রোসিসের জন্য তো মিলিনা ইনসেকশন করা আছে। তো আমি তো আগের বারে সিটি স্ক্যান রিপোর্টেও আমার আছে লেফট সাইড ওভারি এখন ঠিক আছে, আমার এন্ডোমেট্রোসিস অত বেশি দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো বলছে কি না আমাকে টিভিএস করতেই হবে, হ্যাঁ না তুমি টিভিএস করো। তো 1450 টাকা একটা টিভিএস দিয়ে দিল, যেটা গতবার হয়তো আমি 1200 কি 1100 টাকায় করেছি, সেটা 3 মাসের মধ্যে 1450 হয়ে গেছে। তো যথারীতি গৌতম গিয়ে যখন ক্যাশ কাউন্টারে টাকা জমা দিল, তখন ওরা আমার 10 তারিখে কিন্তু সার্জারি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এবং সেদিনকে আমার সার্জারির ডেট ডিক্লেয়ার করবে। আমার গাইনো কি বলে তার অনুযায়ী ডেটটা আমাদের জানিয়ে দেবে। এবার যেই ও মানে ওই কি বলে টিভিএস আল্ট্রাসাউন্ডের ডেট নিতে গেছে, আমাদের 11 তারিখে ডেট দিয়েছে। ও তো বুঝতে পারিনি, 11 তারিখ নিয়ে চলে এসেছে। এবার আমাকে যে দেখিয়েছে, আমি 10 তারিখে আমার ডাক্তার দেখাবার আছে, আমি 11 তারিখে ডেট নিয়ে কী করবো? আমি এবার ওই ম্যামের কাছে আবার গেলাম যে ম্যাম আমার তো 10 তারিখ ডাক্তার দেখাবার আছে, 11 তারিখে রিপোর্ট কে দেখবে? হ্যাঁ, তখন কে? আপনি তো আর সেকেন্ড রিপিট ওপিডির আর টাইমিং দেননি বা অ্যাপয়েন্টমেন্ট দেননি, তাহলে রিপোর্টটা কে দেখবে? তো আমাকে বলছে अरे बाबा इतना मत बोलो बाबा, इतना मत करो बाबा, तुम जाओ बाबा, उन लोगों के पास पूछो बाबा, हमको टेंशन मत दो बाबा। अरे অদ্ভুত, আমরা বুঝতে পারছি না বলে তো আপনার হাতে এসেছি, কারণ আপনি তো অ্যাপয়েন্টমেন্ট মানে টিভিএসটা করতে হবে বলে তো সব কিছু আপনিই লিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, যে আমার এই রিপোর্টটা দেখে আমার সার্জিক্যাল ডক্টররা বুঝবে এবং সেই অনুযায়ী আমার সার্জারি ডক্টর মানে অ্যাপয়েন্টমেন্ট দেবে, মানে সার্জারির ডেটটা আমাকে দেবে। তাহলে এখন বলছো বাবা। তারপরে আমি আবার কি করবো বুঝতে পারছি না। ওদের রিসেপশনে গেছি, তারাও বলছে কিছু হবে না। লাস্টে বললো 117 নম্বর রুমে আলট্রাসোনোগ্রাফি টিভিএস আলট্রাসোনোগ্রাফিটা হয়, ওইখানে যাও।
সে ওইখানেও গেছি, ওরা তো কিছুতেই করবে না, অনেক রকম এক্সকিউজ দিচ্ছে। তখন আমি বললাম দেখুন আমার 10 তারিখে ডাক্তার দেখাবার আছে, নয় আজকের আমাকে এই মুহূর্তে টিভিএস করান, নাহলে আমাকে কালকে টিভিএস করান, কালকে 9 তারিখ। হ্যাঁ, কারণ আমি 10 তারিখে ডাক্তার দেখাবো, আমার সেদিনকে আমি সার্জারির ডেট নেবই, আমি আর পাচ্ছি না। তখন উনি হঠাৎ করে বললেন ঠিক আছে 10 তারিখে চলে এসো। বললাম না, মুখে বললে হবে না, আপনাদের এখানে অনেক প্রোটোকল চলে, তখন আমাকে ঢুকতে দেওয়া হবে না, আপনি লিখিত করুন সব। তখন আমাকে লিখে দিল 10 তারিখে সকাল 9টায় টিভিএস আল্ট্রাসাউন্ড হবে। আমি যদি সকাল 9টায় টিভিএস আল্ট্রাসাউন্ড করি, এদের অন্তত কম্পিউটারে তো রিপোর্ট চলে যায়। আমার 11টায় রয়েছে সার্জিক্যাল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, অ্যাটলিস্ট সার্জিক্যাল ডক্টর আমার রিপোর্টটা মানে ঠিক ওই আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখতে পাবে, বা আমার ওই গাইনো যে এখন পুষ্পলতা আছেন, পুষ্পলতা কুমারী, তার সাথে কথা বলতে পারবেন। তাই এখন আপাতত এই একটা পজিশনে রয়েছি। কালকে ডাক্তার দেখে যতটা আমরা স্যাটিসফাই ছিলাম, একটা আনন্দে ছিলাম যে না এবার সার্জারিটা হবে, হ্যানা ত্যানা হবে, আজকের পুরো উল্টো। মীনাক্ষী ম্যামকে পেয়ে গেলে তো টেনশনই থাকতো না, পুরো এই পুষ্পলতা কুমারী যে ডক্টর, উনি পুরো ব্যাপারটা ঘেটে দিলেন। আমাকে গৌতমকে যথেষ্ট টেনশন দিয়ে দিলেন। সে গৌতম তো কালো মুখ করে এসেছে, কালকে যতটা বেচারা একটু হাসলো, আজকের আরও টেনশনে পড়ে গেছে যে এতগুলো আবার এই এতগুলো সার্জারি বলছে, ওভারি ইউট্রাস মিউট্রাস সব বাদ দিতে হবে বলছে, এইসব বলছে। ও তো আরও টেনশন খেয়ে গেছে, মানে ওকে এই টেনশন রিলিফ কী করে করবো জানি না, ও চোখ মুখ পুরো আলা চেঞ্জ হয়ে গেছে। তাও তো আর ভালো লাগছে না বলে ও আমাকে বলে চলো হনুমানজিকে দর্শন করে আসি, এবং তোমার হচ্ছে মঙ্গলবার তুমি একটুখানি ওইখানে বসবে, তোমারও ভালো লাগবে। আমারও এসেছি, এত টেনশন হয়ে গেছিলো, আমি মেয়েকে ফোন করেছি, আমি পাচ্ছি না সহ্য করতে, কী সব উল্টোপাল্টা বলে গেল, আরও টেনশন ডবল দিয়ে দিল, মানে কি বলবো। আর এই ডাক্তারটাও না পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কোন ডাক্তার কেমন হয় সত্যিই বলা যায় না। আমি যেমন মেডিসিনের ডাক্তার পেয়েছিলাম, ডাক্তার আনন্দ জাকারিয়া, উফ, মানে ওনার ডাক্তারই হয় না, মানে ওনার কাছে গেলেই মনে হয় যে পেশেন্ট ভালো হয়ে যাবে ওনার কথায়। হ্যাঁ, সেই অনুযায়ী আমার জর্জ এম ভার্গিস, যেটা আমাদের ইনফেকশনের ডাক্তার, উনিও ভালো, এত ভালো, গৌতমও জানে, মাথা ঠান্ডা করে আস্তে ধীরে বুঝিয়ে শুনে কথা বলে। এবার তারপর এই গতকাল সুচেতা চেসকে দেখাবার জন্য ওনার যে অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখেছে, সেও টু গুড, আমাদের কথা শুনেছে, আমাদেরটা বুঝেছে, নিজেরটা বলেছে, হ্যাঁ শোনারও সুযোগ দিয়েছে, শুনতেও চেয়েছেন, এইগুলো ভালো লাগে। ইনি তো একাই বকলেন, একাই ওপিনিয়ন দিলেন, এই ইমার্জেন্সি যেমন ওটি হবে সেই নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। কী আর বলবো, কপালে কী আছে জানি না। যাই হোক, এখন এই পজিশন চলছে। একটা কথা বলে রাখবো, ভেলোরে আসার আগে ভালো করে তোমরা ওই ডক্টর পোর্টালটা দেখে আসবে। কোনো বড় ডাক্তার কিন্তু ভেলোরে এখন নেই, সে যে কোনো ডিপার্টমেন্টের সব বড় ডাক্তার, আমি জানি না, সব বড় ডাক্তার লিভে রয়েছে, খুব কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। ওরাই ডাক্তার চেঞ্জ করে দিচ্ছে, একে ওকে রেফার করে দিচ্ছে, সেটা কিন্তু খুবই প্রবলেমের বিষয়। আসার আগে বারবার ডক্টর পোর্টাল চেক করে এসো, এটুকু একটা রিকোয়েস্ট থাকলো। ডাক্তার দেখি ভেবেছিলাম আর বেরোবো না, কিন্তু কালকে শ্রেয়ারা চলে যাচ্ছে। এদিকে কাকিমার সাথেও গল্প ছাড়তে পারছিলাম না, এতক্ষণ কাকিমার সাথে গল্প করছিলাম, কাকিমা আমার রুমে চলে এসেছিল গল্প করতে। তার মধ্যে হোটেলে আবার নতুন একটা ফ্যামিলি এসেছে ঠিক আমার অপোজিট রুমে, তারাও আমার ভিডিও দেখেই এসেছে, তাদের সাথেও খানিকক্ষণ কথা বলতে হলো। এখন যাচ্ছি শ্রেয়াদের খুঁজে খুঁজে শ্রেয়াদের সাথে দেখা করতে। শ্রেয়ার মা বেরিয়েছে, যে তোরা কালকে চলে যাবে, ওদের খুব ইচ্ছা আজকের দিনটা কিছুটা সময় আমি ওদের সাথে কাটাই, তার জন্যে এখন সবার মন জুগিয়ে চলতে হচ্ছে। যদি সবার সাথে ছিলাম একটা ফ্যামিলির মতো, তো এখন যাচ্ছি শ্রেয়াদের খুঁজে, ওদের সাথে একটুখানি সময় কাটাবো। কারণ আর দেখা কবে হবে না হবে, ওরা তো আমাকে বলে দিয়েছে উত্তর মানে দিনাজপুরে যেতে, ওরা দক্ষিণ দিনাজপুর কি উত্তর দিনাজপুর, রায়গঞ্জ ওদের বাড়ি, যাবার জন্যে। তো যাওয়াটা সম্ভব তো নয়, তো এইখানে যতক্ষণ আছি ততক্ষণ একসাথে থাকি। এই গলিটা, যেগুলোতে আমি শ্রেয়া আর শ্যামশ্রী সময় কাটিয়েছিলাম, এই ঠাকুরের রথ বেরোচ্ছে, এদিকে মা মেয়ে বসে আছে দুজন। আজ আমার মঙ্গলবার, আমি তো আর বাইরের কিছু খেতে পারবো না। তো শ্রেয়া ফার্স্ট বলছিল মোমো খেতে, তারপর ফুচকা, এখানে ফুচকায় থাকে পেঁয়াজ, এটাও খেতে পারবো না। তো অগত্যা শ্রেয়া একা একাই ফুচকা খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, একটু সাথে থাকি, সময় কাটাই, তাতেই ভালো লাগবে। শ্রেয়ার ফুচকা খাওয়া শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি, অ্যাটলিস্ট ওয়েদারটা ঠান্ডা হবে, রাতে একটু ভালো করে ঘুমাতে পারবো, যা গরম। কিন্তু বৃষ্টি আমার সাথে লুকোচুরি খেলেছে, আমার না আমাদের সাথে লুকোচুরি খেলেছে, কিছুক্ষণের জন্যে হয়ে একদমই টোটাল বৃষ্টি গায়েব, আরও ডবল গরম পড়ে গেছিলো। আবার কফি খাওয়া হচ্ছে, কারণ দুধটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এখানে গৌতমবাবু কফি বানাচ্ছে। কফি অল্প অল্প করেই হয়েছে সবার, না 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 আমি আর বেশি নেবো না। অন্যদিন বাইরে গেলে চিন্তা হয় না, এখানে খাবার দাবার জিনিস রয়েছে,
না আজকে মঙ্গলবার তো আমি তো মানে ভুলেও কিছু খাবো না। একটু ঠান্ডা জলটা নিচে বসানো, খেলে খাও একটু, এক্ষুনি গরম হয়ে যাবে। কালকের এই পপকর্নটা কিনেছিলাম, এটাই খাই, আর কিছু করার নেই। মন্দির থেকে যখন রথ বেরিয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ওইখানে শ্রেয়ার মা বসেছিল। আমরা ঘুরে ফিরে হোটেল রুমে এসে কফি খাওয়া হয়ে গেছে। এখন রথটা আমাদের ঠিক হোটেলের সামনে দিয়ে ক্রস করছে। রাতের মেনুতে আমার জন্য হচ্ছে আলু ভাজা আর পরোটা। এইদিকে আমি রয়েছি, পরোটা এদিকে হচ্ছে, আর ওইদিকে গৌতম বড় পরোটা বেরোচ্ছে। আর এদিকটা হচ্ছে পরোটা। আজকে কড়াই করা হচ্ছে পরোটা। তাওয়াটা এদের এতই বাজে, তাওয়ায় রুটি বা পরোটা করলে সেটা একদম পুড়ে যায়, তার জন্য কড়ার মধ্যে পরোটা করা হচ্ছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে এই হোটেল থেকে দিয়েছে কড়া ঢাকার জন্য, এই ঢাকনায় করে আমাকে খেতে দিয়েছে। কি অদ্ভুত লোক, এতগুলো থালা এনেছি আমি কলকাতা থেকে। এখানে পরোটা করে দিয়েছে আমাকে ঘি দিয়ে, তার সাথে আলু ভাজা। গৌতমবাবু খিচুড়ি খাচ্ছে। আমার একটার পর একটা ফোন আসছে, একবার বোন করলো, একবার মা করলো, একবার ভুটু কিছুক্ষণ কথা বললো। আমার আর খাওয়া হয়ে ওঠেনি। এদিকে পরোটা পুরো ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিই। খেতে খেতেই বলছি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।